হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমাদের ক্লোজ টেস্টের ক্লাস 14। এর আগে ক্লোজ টেস্টের আমরা 13টা ক্লাস করে নিয়েছি। তোমরা যারা ওই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ ক্লোজ টেস্ট যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত ভালো তোমরা স্কোর করতে পারবে। এবং আমি তোমাদের বলবো তোমরা খুব ভালো করে ক্লোজ টেস্টটাকে করে যাও, কারণ ক্লোজ টেস্ট এমনই একটা টপিক, এখান থেকে কিন্তু খুব সহজে ফুল মার্কস গেইন করা যায়। কিভাবে তোমরা এই নলেজটাকে ডেভেলপ করবে ক্লোজ টেস্টের, যত বেশি প্র্যাকটিস করবে কী হবে তোমাদের যে কনটেক্সচুয়াল গেস, অর্থাৎ কি একটা লাইন পড়ার পর তোমাদের গেস করার যে অ্যাবিলিটি সেটা বাড়বে এবং সেটা কিন্তু নিখুঁত হবে। অনেক সময় এমন হবে তোমরা হয়তো কোনো একটা ওয়ার্ড বুঝতে পারছো না, কিন্তু এই কনটেক্সটের ভিত্তিতে তোমরা বুঝতে পেরে যাবে এবং এমনিতেও তোমরা যেগুলো পারছো সেগুলো তো নম্বর পাবেই। ক্লিয়ার? তাহলে তোমরা যারা ক্লোজ টেস্ট নিয়ে আশঙ্কায় রয়েছো, আমি তাদের বলবো তারা র্যান্ডাম প্র্যাকটিস করে যাও এবং আমার সাথে প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমাদের ক্লোজ টেস্ট অনেক ইমপ্রুভ করে গেছে। ক্লিয়ার? তোমরা জানো প্রত্যেকটা ক্লাসে আমি দুটো করে প্যাসেজ করাই, আজও আমরা দুটো প্যাসেজ করব। তাই প্রথম প্যাসেজ চলো দেখে নিই কী বলছে। প্যাসেজ 1, Elephant Island's name is attributed to dash its elephant head-like appearance and the sighting of the elephant seals dash Captain George Powell in 1821 one of the dash sightings। অর্থাৎ কি বলছে, এলিফ্যান্ট আইল্যান্ডস নেম, অর্থাৎ কি দ্য নেম অফ এলিফ্যান্ট আইল্যান্ড। এলিফ্যান্ট আইল্যান্ডের যে নামটা ইজ অ্যাট্রিবিউটেড টু, কিসের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে এর যে নামটা, ড্যাশ ইটস এলিফ্যান্ট হেড লাইক অ্যাপিয়ারেন্স, এর মাথাটা, এই আইল্যান্ডের মাথাটা হাতির মাথার মতো, অ্যান্ড দ্য সাইটিং অফ দ্য এলিফ্যান্ট সিলস, এবং এলিফ্যান্ট সিলসের যে সাইটিং তার জন্য। তাহলে আমাদের কি হবে, আইদার হবে, অলসো হবে, বোথ হবে, না নাইদার হবে? আমরা কি জানি, বোথ এটা একটা কোরিলেটিভ কনজাংশন, এর সাথে কি যায়, বোথ আর অ্যান্ড। তাহলে এখানে দুরকম কথা বলা আছে, এক আছে কি এলিফ্যান্ট হেড লাইক, আর একটা কি বলা আছে এলিফ্যান্ট সিলস। তাহলে যেহেতু দুটোর মতো, তাই ইজ অ্যাট্রিবিউটেড টু, আমাদের কি করতে হবে, বোথ করে দিতে হবে। তাহলে কোথায় বোথ আছে, সঠিক উত্তর বোথ। দু ধরনের জন্য তাকে এলিফ্যান্ট আইল্যান্ড বলা হয়। ড্যাশ বাই ক্যাপ্টেন জর্জ পাওয়েল ইন 1821, কার দ্বারা এই যে অ্যাট্রিবিউশন বা এই যে নামকরণটা আমরা ধরে নিতে পারি, এটা কার দ্বারা হয়েছিল, ক্যাপ্টেন জর্জ পাওয়েল। তাহলে থ্রু, ফ্রম, অ্যামং, বাই, দ্বারা ইংরাজি কি আমরা জানি, কারোর দ্বারা কিছু হলে বাই সামওয়ান, তাহলে বাই ক্যাপ্টেন জর্জ পাওয়েল। ওয়ান অফ দ্য ড্যাশ সাইটিংস, এই যে দৃশ্যটা কীরকম, ওয়ান অফ দ্য দেখেই বুঝতে পারছি একটা সুপারলেটিভ ডিগ্রির কনসেপ্ট। তাহলে আর্লিয়ার, আর্লি, মোস্ট আর্লি, আর্লিয়েস্ট, তাহলে আর্লি, আর্লিয়ার, আর্লিয়েস্ট, ওয়ান অফ দ্য থাকলে সুপারলেটিভ ডিগ্রির আগে যদি দা থাকে তারপরে যে ওয়ার্ডটা হয় সেটা সুপারলেটিভ হয়, আমরা সবাই জানি। তাহলে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সাইটিং, সেটা অনেক দিন আগেকার একটা বা পুরানো কোনো একটা দৃশ্য, সেটা আমরা বলতে পারি। ড্যাশ ইন রাশিয়া ইট ইজ স্টিল নোন আন্ডার দ্য নেম ড্যাশ বাই ইটস ডিসকভারার্স ইন 1821 মোড ভিনোভা আইল্যান্ড, মোড ভিনোভা আইল্যান্ড। তাহলে রাশিয়াতে এটা আবার এখনও কী নামে পরিচিত, মোড ভিনোভা আইল্যান্ড। তাহলে দাস, হাউএভার, দেয়ার বাই, দেয়ারফোর, তাহলে আমরা দেখেই বুঝতে পারছি কি হাউএভার মানে কি, এই এতক্ষণ যেটা আমরা বললাম তার ভিত্তিতে যাই হোক না কেন, হাউএভার ইন রাশিয়া, কিন্তু এগুলোতে যাই হোক, এতটুকু পার্ট আমরা দেখলাম, সেটাতে যাই হোক, রাশিয়াতে সেটা এখনও ইজ স্টিল নোন আন্ডার দ্য নেম, কী নামে পরিচিত, ড্যাশ বাই ইটস ডিসকভারার্স, এই ডিসকভার বা যারা আবিষ্কার কর্তা তাদের দ্বারা কি হয়েছিল, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমাদের লিখতে হবে, রিলিজ, সর্টেড, গিভেন, লুকড। তাহলে ইজ স্টিল নোন আন্ডার দ্য নেম, কারা দিয়েছিল, গিভেন, দেওয়া ইংরেজি কি গিভ থেকে গিভেন, যেহেতু এটা প্যাসিভ ভয়েস আছে, গিভেন বাই ইটস ডিসকভারার্স, যারা এটাকে আবিষ্কার করেছিল তাদের দ্বারা এই নামটা দেওয়া হয়েছিল ইন 1821, 1821 সালে, মোড ভিনোভা আইল্যান্ড। তাহলে এখানে 5-এর মধ্যে আশা করছি তোমরা খুব ভালো স্কোর করতে পারবে। কে কত স্কোর করতে পারলে, একদম টোটালে 10-এর মধ্যে কত স্কোর করতে পারছো সেটা আমায় জানাবে। তাহলে
প্যাসেজটা কিন্তু খুব একটা যে খুব কঠিন ছিল তা না, একটু ট্রিকি ছিল, ওই কন্টেক্সচুয়াল নলেজের ভিত্তিতে তোমাদের করতে হবে। প্যাসেজ 2, সেকেন্ড প্যাসেজ কি বলছে দেখা যাক। দ্য ক্রসেস দ্য ভিলেজ ড্যাশ Vasily Andreevich lived consisted of 6 houses। তাহলে ভিলেজটার নাম কি ছিল? দ্য ক্রসেস। ড্যাশ Vasily Andreevich lived, অ্যান্ড্রেভিচ বাস করত। কনসিস্টেড অফ 6 হাউসেস, কটা ঘর ছিল? 6টা বাড়ি ছিল। তাহলে হোয়েন, ওয়্যার, হোয়ার, হোয়াট, তাহলে কি আমরা দেখেই বুঝতে পারছি ভিলেজ একটা জায়গার নাম, হোয়ার সামওয়ান লিভড। হোয়ার এখানে কে লিভড? ভ্যাসিলি লিভড। তাহলে দ্য ভিলেজ হোয়ার ভ্যাসিলি অ্যান্ড্রেভিচ লিভড কনসিস্টেড অফ 6 হাউসেস, যেখানে সে বাস করত 6টা ঘর ছিল। অ্যাজ সুন অ্যাজ দে হ্যাড পাসড দ্য ব্ল্যাকস্মিথস হাট, হাট মানে কি? কুঁড়েঘর। যেই মুহূর্তে তারা ওই ব্ল্যাকস্মিথ বা যারা সেই কয়লার কাজ করে না, পেটাইয়ের কাজ, তাদেরকে বলে ব্ল্যাকস্মিথ। ব্ল্যাকস্মিথের বাড়িটাকে যেইমাত্র তারা পাশ করে গেল, ড্যাশ লাস্ট ইন দ্য ভিলেজ, সেটা ভিলেজের শেষ কি? অ্যান্ড দ্য ওয়ান এ, তাহলে কি এখানে আমরা দেখেই বুঝতে পারছি কি লাস্ট, তাহলে দ্য লাস্ট ইন দ্য ভিলেজ, ভিলেজের একদম শেষে বা শেষ। দে রিয়েলাইজড, তারা বুঝতে পেরেছিল, দ্যাট দ্য উইন্ড ওয়াজ মাচ স্ট্রঙ্গার দ্যান দে হ্যাড থট। তারা তখন কি বুঝতে পেরেছিল? যে তখন যে বাতাসটা বইছিল, তারা যতটা ভেবেছিল তার থেকে বেশি স্ট্রং বা শক্তিশালী বাতাসটা ছিল। দ্য রোড কুড হার্ডলি বি সিন, তার মানে কি রাস্তাটা খুব একটা দেখা যাচ্ছিল না, মানে একদম দেখা যাচ্ছিল না এটা বলা যেতে পারে। দ্য ট্র্যাকস লেফট বাই দ্য স্লেজ রানার্স ওয়ার ইমিডিয়েটলি ড্যাশ বাই দ্য স্নো। ট্র্যাকস মানে ওই যে রাস্তাটা, যখনই ওই যে স্লেজ রানার মানে বরফের উপর দিয়ে যে গাড়িগুলো যায় বা যে মানুষজনগুলো যায় সেটা আমরা বলতে পারি, যখনই সেখান থেকে চলে যাচ্ছিল সেটা ড্যাশ বাই স্নো, বরফে কি হয়ে যাচ্ছিল? এক্সপোজড, হাইলাইটেড, কভার্ড, মেড। তাহলে যখনই কোনো একটা স্লেজ গাড়ি এরকম বরফটা কেটে চলে যাচ্ছিল, যখনই গাড়িটা দূরে চলে যাচ্ছে সেটা আবার সেই বরফে পরিণত হয়ে যাচ্ছে, বরফে ঢেকে যাচ্ছে। তাহলে কি এক্সপোজড, হাইলাইট, কভার্ড, মেড, একদম সঠিক ধরেছ, কভার্ড, বরফে আবার ঢেকে যাচ্ছিল। বাই স্নো, বরফে আবার ঢেকে গেছিল। অ্যান্ড দ্য রোড ওয়াজ অনলি, এবং রাস্তাটা একমাত্র কেমন ছিল? বাই দ্য ড্যাশ বাই দ্য ফ্যাক্ট দ্যাট ইট ওয়াজ হায়ার দ্যান দ্য রেস্ট অফ দ্য গ্রাউন্ড। এই রাস্তাটা কীরকম ছিল? গ্রাউন্ডের থেকে একটু উপরে ছিল। তাহলে কি অ্যাঙ্গুইজড, ডিস্টিংগুইজড, ক্রাসড, এক্সটিংগুইজড। তাহলে দ্য রোড ওয়াজ অনলি ড্যাশ বাই দ্য ফ্যাক্ট, রোডটার সাথে যে গ্রাউন্ড ছিল, যে মাঠ ছিল, সেটাকে কিভাবে ডিস্টিংগুইশ করা যাচ্ছিল এখানে হতে পারে। কেন? ডিস্টিংগুইশ মানে কি পার্থক্য করা যাচ্ছে। তাহলে অ্যাঙ্গুইশড মানে কি মানসিক যন্ত্রণা, ডিস্টিংগুইশড মানে কি কারোর সাথে কোনো পার্থক্য নির্ধারণ করা, ক্রাস্ট মানে ভেঙে যাওয়া, এক্সটিংগুইশড মানে নিভিয়ে দেওয়া। তাহলে দ্য রোড ওয়াজ অনলি ডিস্টিংগুইশড বাই দ্য ফ্যাক্ট, রোডটাকে অন্যান্য জিনিসের থেকে বা ওই মাঠের থেকে এইভাবে পার্থক্য নির্ণয় করা যাচ্ছিল, দ্যাট ইট ওয়াজ হায়ার দ্যান দ্য রেস্ট অফ দ্য গ্রাউন্ড। এই যে রাস্তাটা ছিল সেটা অন্যান্য গ্রাউন্ডের থেকে একটু উপরে ছিল, তাই সেটাকে ডিস্টিংগুইশ করা যাচ্ছিল বা বোঝা যাচ্ছিল, এটাও আমরা বলতে পারি। দেয়ার ওয়াজ এ সুয়েল অফ স্নো, সুয়েল মানে কি ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় ছিল ওভার দ্য ফিল্ডস, মাঠের উপর। অ্যান্ড দ্য লাইন হোয়ার স্কাই অ্যান্ড আর্থ মেট কুড নট বি ড্যাশ, এবং সেই লাইনটা যেখানে আকাশ এবং পৃথিবী মিলেমিশে গেছে, কুড নট বি ড্যাশ। তাহলে আমরা কি জানি? বি যদি থাকে তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, নর্মাল কনসেপ্ট। যদি আমরা মিনিং নাও জানি, এখানে যেটা ভার্বের থার্ড ফর্ম আসে সেটাও যদি অন্ধের মতো আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা 1 নম্বর নিয়ে বাড়ি চলে আসতে পারবো। তাহলে সিন, সিং, স, সি, তাহলে সি হচ্ছে V1, স হচ্ছে V2, আর সিন হচ্ছে পাস্ট পার্টিসিপল V3। V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, V3 হচ্ছে যেটাকে আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আমরা পারফেক্ট টেন্সে ইউজ করি। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? সিন। তাহলে এইরকমভাবে তোমরা যদি কনসেপচুয়ালি আইডিয়াটাকে ক্লিয়ার রাখতে পারো বিভিন্ন কনসেপ্টের, অনেক সময় ধরো এমন আসবে তোমাদের কাছে, ধরো তুমি মিনিংটা বুঝতে পারছো না, ধরো এখানে আমি সি এর মানে জানি না, যদিও সি এর মানেটা অনেক সহজ, আমি এখানে ধরো জানি না,
তাহলে আমি এখান থেকে একটা গেস করার চেষ্টা করব এর থার্ড ফর্ম কী হতে পারে। তাহলেই কিন্তু আমি অনেক সহজে ক্লোজ টেস্ট করতে পারবো। এবং ক্লোজ টেস্ট করার সময় একটা জিনিস সব সময় ভালো করে মাথায় রাখবে, প্যাসেজটাকে পড়ে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এখন যেহেতু তোমরা প্র্যাকটিস করছো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি তুমি প্র্যাকটিস করবে, বোঝার চেষ্টা করবে, পরীক্ষা হলে গিয়ে তুমি তত ভালো কিন্তু ক্লোজ টেস্টের প্যাসেজগুলো করতে পারবে। তাহলে আজকের এই যে দুটো প্যাসেজে 10টা কোয়েশ্চেন ছিল, তোমরা কত স্কোর করতে পারলে এবং কোনো যদি কনফিউশন থেকে থাকে সেটাও আমায় কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই করে দেবো। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম কোয়ালিটি ভিডিওস পাওয়ার জন্য। এবং এই যে সেশন ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমাদের যারা বন্ধুরা আছে তাদের মধ্যে ক্লাসটাকে শেয়ার করে দাও, যাতে তারাও এই ক্লাসগুলো দেখে তাদের ইংলিশের যে দুর্বলতা আছে সেটাকে ইমপ্রুভ করতে পারে। এছাড়া তোমরা যারা ইংলিশে দুর্বল, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, ওখানে পরপর তোমাদের যা যা রিকোয়ারমেন্ট সমস্ত ক্লাসেস অ্যাভেলেবেল আছে, তোমরা এক এক করে দেখে নিতে পারো। তাহলে দেখবে তোমাদের যে ইংলিশে ভীতি আছে বা তোমাদের যে ইংলিশের স্ট্যান্ডার্ড রয়েছে সেটা অনেকটাই ইমপ্রুভ করে গেছে, তোমরা অনেক ভালো ইংরেজিতে শিখতে পারছো। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। পরের পার্টে বা পরের ক্লাসে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।